শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ডক্টর শহীদ বাংলা প্রথমপত্র থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার হিসেবে নেওয়া হচ্ছে আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে কবি একটি সুন্দর শিরোনাম তিনি রচনা করেছেন, যা আমাদেরকে বুঝতে পারে এই বাংলার প্রকৃতি, বাংলার সাগর, এই বাংলাদেশের কতটুকু বৈচিত্র্যের কবি যুক্ত হয়েছে। সেখানে আমাদের একটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটি মানচিত্র আমি তোমাদেরকে এখানে উপস্থাপন করেছি। বাংলাদেশের মানচিত্র, যে বাংলাদেশ কত সুন্দর সবুজ শ্যামলময়, এবং এখানে নদ নদী প্রতিমা পুজো, এখানে পাহাড় পর্বতে ঘেরা এবং সবুজ শ্যামলময় এখানে পরিপূর্ণ। তোমরা দেখবে যে আমরা যে কবি কবিতাটি লিখলো তার সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হয়, তার পরিচয় সম্পর্কে এবং তিনি কেমন ছিলেন, তিনি কেমন লিখতেন, তিনি কি ভাবতেন সে সম্পর্কে। তাহলে আমরা দেখি এসব যারা সেই কবিকে দেখে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কেমন ছিলেন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে এই আছে জীবনানন্দ দাশ। তিনি 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1954 সালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই বরিশালে তিনি বাংলা সাহিত্যকে তিনি অনেক বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন। তিনি এই বাংলার প্রকৃতি, বাংলার রূপ বৈচিত্র্য তিনি তার কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেন। দেখো এখানে সেই কবির পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, কবি পরিচিতি। এই জীবনানন্দ দাশ
সেই সংক্ষিপ্ত পরিচয় আমরা দেখি। জন্ম 1899 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, আর তার মৃত্যু হচ্ছে 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। এই 1899 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে তিনি আগমন করেন এবং তিনি ইংরেজি সাহিত্যে তিনি এম.এ. পাস করেন। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন, মোহনলাল কলেজ তিনি অধ্যাপনা করেছেন, অনেকগুলো কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং তিনি সাংবাদিকতাও পেশায় তিনি দিয়ে দিতেছিলেন। আমরা যদি দেখি যে তিনি কাব্যগুলো রচনা করেছেন, আমি যে কবিতাটি অনুষ্ঠানে উপস্থাপন করেছি আমাদের অন্তর্ভুক্ত যে রূপসী বাংলা, এই কাব্য থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কাব্য অসংখ্য ফুল ফল এবং পাখি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং বৃক্ষ অনেক অজানা যে বৃক্ষ, যে গাছ আমরা চিনি না বা জানি না, নাম জানি না, সেই গাছের কথা দ্বারা এই কাব্যে প্রকাশ হয়েছে। তুষার পাণ্ডুলিপি বনলতা সেন, এই বনলতা সেন একটি বিখ্যাত একটি কাব্য। অদৃশ্য এক নায়িকাকে তিনি তার কল্পনা জগতে নিয়ে আসেন, তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই বনলতা সেন। যদি বাস্তবে ছিল না, তথাপি তিনি বাস্তবে কল্পনায় এই বনলতা সেন গিয়েছেন নাটকের বনলতা সেন ধরা ভালো। এই কাব্যের পাখারি সম্পর্কে বেশি আলোচিত হয়েছে। তোমরা দেখলে যে কবির সংক্ষিপ্ত পরিচয়, আমরা কবিতাটি এবার নিয়ে আলোচনা করব। কবিতাটি নিয়ে তোমাদের নিয়ে শোনাবো। কবিতাটি তিনি কি বলতে চেয়েছেন? আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিত শালিকের বেশে, হয়তো ভোরে কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, হয়তো ভোরে কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার সবুজ তরুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশুরা কোরআনের কাছে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোরা সাদা ছিলা পারে ডিঙ্গাবার রাঙাবে, সাথে অন্ধকারে আসিতেছে নিয়ে দেখিবে ধবল বাল আমার এইভাবে যদি ইয়াদের লিখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনলে কবিতাটির আবৃত্তি, তোমরা এইভাবে সুন্দর করে তোমরা নিজেরাও আবৃত্তি করবে। আমরা কবিতাটি যদি সুন্দর করে আবৃত্তি করা হয় তাহলে সুন্দর লাগে এবং সাহিত্যের প্রতি অনুরাগ জন্মায়। আমরা এই কবিতায় দেখেছি ধানসিঁড়ি একটি নদীর নাম। এই ধানসিঁড়ি একটি নদীতে মরে গেছে, তার কবিতায় এই ধানসিঁড়িটির তীরে এখানে তিনি উপস্থাপন করেছেন। ধানসিঁড়ি একটি ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি নামে একটি নদী ছিল। ধানসিঁড়ি আগে বরিশাল জেলায়, ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি। আবার আসলো কে ধানসিঁড়ি এই বাংলায়, কবি এই বাংলায় ফিরে আসতেছেন সেই ধানসিঁড়ি যে নদী,
ঝালকাঠি জেলায় এই নদীটি অবস্থিত। আগের প্রাক্তন বরিশাল জেলার এই অন্তর্ভুক্ত ছিল। তার কবি তার বাড়ি পাড় দিয়ে এই নদীটি বহমান। এই নদীতে তিনি গোসল স্নান উপভোগ তিনি পানি পান করেছেন। এই কারণে তিনি এই নদী কথা তিনি ভুলতে পারেন না। এবং এই নদীতে তিনি এই নদীর কারণে তিনি আবার ফিরে আসতে চেয়েছেন। সেই নদী না, দেশের প্রতি ভালোবেসে দেশের প্রতি ভালোবাসা আছে বলেই ওই বারবার এই দেশে ফিরে আসতে চেয়েছেন। তা আমি দেখলাম যে নবান্ন আরেকটি শব্দ আছে, নবান্ন মানে নবান্ন আছে নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। এই উৎসবে দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। এই নবান্ন শব্দের অর্থ আছে, নবান্ন বলতে আমরা এই বুঝি যে নতুন ধান কাটার পরে যে ধান হয় এতে দুধ গুড় দিয়ে যে নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। এখানে নবান্নের উৎসব বলা আছে এই বাংলাদেশকে। ঘুঙুর মানে মুকুল, ঘুঙুর শব্দের অর্থ আছে মুকুল বা অলঙ্কার বিশেষ। বা অলঙ্কার বিশেষ আছে একটি নদীর নাম। একটি নদীর নাম ঘুঙুর আছে নুপুর বা অলঙ্কার বিশেষ। ঘুঙুর পায়ে দেওয়া হয় ডাঙ্গা মানে শুকনো জায়গা, ডাঙ্গা মানে শুকনো জায়গা। ডাঙ্গা নিড়ে মানে পাখির বাসায়। নিড়ে মানে পাখির বাসায়। রূপসা, রূপসা একটি শহর তাড়াতাড়ি বাড়িতে অনেক না রূপসা একটি নদীর নাম। রূপসা একটি নদীর নাম। আমরা যদি এই বাক্য রচনা করি যে রূপসা দিয়ে, তাহলে রূপসা খুলনা অঞ্চলের একটি বিখ্যাত, তার পাশ দিয়ে একটি বিখ্যাত নদী প্রবাহিত হয়েছে বা প্রবহমান। নিড়ে পাখির ভাষায় কত দূরে যায় পাখি উড়ে। আমরা যদি বাক্য রচনা করি যে কত দূরে যায় পাখি উড়ে, আবার তো আসে ফিরে ফিরে, আমি তেমনি আর ঘুরাবো পাখি, তোমার ছায়া নিয়ে তুলে নাও। ধবল, ধবল মানে সাদা। দেখলে যে আমরা কয়েকটা শব্দের অর্থ জানলাম। তুমি কাগজে দেখে নাও। এই শব্দটা দেখো, ঘুঙুর মানে নুপুর, ধবল মানে সাদা, ডিঙ্গা মানে ছোট নৌকা, নিড়ে মানে পাখির বাসা, সুদর্শন মানে এক ধরনের গোবরের পোকা।
তাহলে বলা যায় যে ঘুঙুর এটা আছে ঘুঘু অলঙ্কার বিশেষ ধবল সাদা ডিঙা ছোট নৌকা দিয়ে সাক্ষীর ভাষায় সুদর্শন এক ধরনের গোবরের পোকা জানে আমরা এই কবিতাটি বিষয়বস্তু এবং ভাব দেখি দেখো এই কথা যে আমার আসিব ফিরে এই কবিতাটি এই পাখিগুলো তার বাসা থেকে এখানে বাসা থেকে তারা খাদ্য অন্বেষণে তারা দূর দূরান্তে যাচ্ছে। এই পাখিগুলো সারাদিন তারা আহার করে সারাদিন ঘুরে ঘুরে আবার তাদের বাসায় ফিরে আসবে। কি কারণে? তার মাতৃভূমি বা তার নিজস্ব ভাষা, তার মায়ের কারণে, তার ভালোবাসার কারণে, ভালোবাসার টানে এই পাখিগুলো আবার তার জায়গায় ফিরে ফিরে আসবে। এই নৌকা এখানে যে রূপসার ঘোড়া দিলে হয়তো কিছুটা সাদা সেরা বলে এই সাদা সেরাজের পাল দিয়ে এই নৌকা এই যে কিশোর তার নৌকাটি চালাচ্ছে, নৌকাটি ভাইসে এক সময় কি তার ঘরে ফিরে যায়। তারপরে এখানে বাংলার কিছু রূপ বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। নৌকা আছে, এখানে ঘর আছে, বিভিন্ন বন বনানী আছে, বৃক্ষ গাছপালা নদী এগুলো রয়েছে। কবি কিন্তু এই কারণে তিনি ফিরে আসতে চেয়েছেন। বারবার তিনি তার জন্মভূমিতে তিনি বারবার ফিরে আসতে চাইছেন। যদিও তিনি মানুষ না, মানুষ রূপে তথাপি তিনি সংকোচিত শালিকের দেশে ঘরের কাকে জবানদের দেশে তিনি ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া আছে। কবি এই কবিতা লিখেছেন তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। প্রিয় জন্মভূমি অত্যন্ত দুঃস্থ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেত্রে ভালোবেসে সন্ত্রাসীর বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাকড়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাসে সারাদিন কর্মীর গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি ধীরে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নিড়ে ফিরে আসে। তাদের মাঝে কবিকে খুঁজে পাওয়া যাবে এবং তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। কবি এই কবিতায় তিনি বারবার বাংলাদেশের তিনি ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব ফিরে মানুষের তিনি বাংলা হয়তো মানুষ নাই, হয়তো আর সংকোচের শালিকের বেশে। তিনি হয়তো মানুষ রূপে তিনি আর আসবেন না। মৃত্যুর পরে কবি পুনর্জন্মের বিশ্বাসী। মৃত্যুর পরে কবি আবার পুনরায় যদি মানুষ রূপে না আসতে পারেন তিনি সংকোচের শালিকের বেশে দেশে ফিরে আসবেন। তিনি ভোরের কাক মেঘ, আবার কখনো তিনি কুয়াশায় মিশে যাবেন। তিনি হয়তো হাঁস হবেন, হাঁসে সারাদিন কলমির বাঁধতে পারা বিলের পানিতে তিনি ভেসে বেড়াবেন। কলমির গন্ধে ভরা বিলের পানিতে তিনি ভেসে বেড়াবেন। হয়তো দেখে বেশি সুন্দর সময় সুন্দর বাতাসে যে
গবাদি পোকাকে তিনি অত্যন্ত সুদর্শন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। গবাদি পোকা একটি কালো পোকা, কিন্তু গভীর দৃষ্টি গভীরগত দেশের প্রতিটি বস্তুকে তিনি অত্যন্ত গভীরভাবে তিনি ভালোবাসেন। তাই এই গবাদি পোকাকে আমরা দুঃস্থ মনে করি, কবিতাকে সুদর্শন হিসেবে তিনি এখানে তাকে উপস্থাপন করেছে। হয়তো দেখিবেছে সুদর্শন উঠিতেছে সন্ধ্যার বাতাসে। কবির কাছে অত্যন্ত মনোরম দৃশ্যে মনোরমভাবে এই কবির পোকাকে তিনি তার চোখে ধরা পড়েছে। হয়তো শুনিবে এক লক্ষ্মী ভাষা রাখিতেছে শিমুলের ডালে, যে লক্ষ্মী ভাষা সুলক্ষযুক্ত লক্ষ্মী ভাষা, এই লক্ষ্মী ভাষা শিমুলের ডালে ডাকতেছে। এই ডাক তার আকর্ষণীয় এবং সুন্দরভাবে ধরা পড়েছে। হয়তো দেখিবে হয়ে ধান ছড়াতে শিশুরা উঠানের ঘাসে, হয়ে ধান শিশু হয়ে যে ধান উঠানে ছড়াচ্ছে, সেই দৃশ্য তার কাছে সুন্দরভাবে ধরা পড়েছে। রূপসার ভোলা ধরে হয়তো পিছনে এক সাদা ছেঁড়া পারে ডিঙাবায় রাঙামেঘ সাথে অন্ধকারে আশেপাশে নিয়ে দেখিবে ধবলবার আমার এইভাবে তুমি ইয়া দেখবে। কবি শেষে বলতেছেন যে বেলার শেষে দিনের শেষে যে সাদা বাঘের দল আকাশের মেঘের তল ঘেঁষে যখন নীলে ফিরে আসেন, কবিকে তার মাঝে খুঁজে পাওয়া যাবে সেই সাদা মেঘের, সেই সাদা বকের জলের মাঝে কবিকে খুঁজে পাওয়া যাবে। কবি এইভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবে। বাংলার যে প্রকৃতি আছে, বাংলাদেশ সুন্দর শ্যামলময় যে সুন্দর এই বাংলাদেশ, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের আদেশে যে আমার জন্মভূমি। কবির কাছে এইভাবে সুন্দরভাবে ধরা পড়েছে যে এর থেকে আর সুন্দর দেশ হতে পারে না। তিনি অন্য একটি কবিতা তিনি বলেছেন, তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে হয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝুলিতেছে ভোরের বাতাসে। হয়তো যে তোমরা যেখানে চলে যাও, আমি এই বাংলার পারে এই বাংলাদেশে রয়ে যাব স্বপ্নের শহর। কত দেশ, কত সুন্দর বিদেশ, সেই বিদেশে অনেকে সেখানে পাই জমায়। কবির চোখে কিন্তু সেটা সুন্দর না, সুন্দর আছে এই দেশ, তার মাতৃভূমি, তার প্রিয় জন্মভূমি। এই জন্মভূমি ছেড়ে কবি কোথাও যেতে চান না, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এবং মৃত্যুর পরে যত মানুষ রূপে যদি তিনি না আসতে পারেন, পুনর্জন্মে বিশ্বাসী, কবি বারবার জন্মগ্রহণ করবেন। তাই কবি অতি তুচ্ছ জিনিস হয়েও কবি এই দেশে ফিরে আসতে চান। কেন ফিরে আসতে চান? যে এই মাতৃভূমি, তার স্বাধীন ভূমি, তার প্রিয় জন্মভূমি, তার প্রিয় মাতৃভূমি কত সুন্দর, তুমি কত সুন্দর। হ্যাঁ, এই সুন্দরের কারণে, তার ভালোবাসার কারণে প্রতিটি বালুকমার সাথে প্রতিটি এই প্রকৃতির সাথে তার মেলামেশা হওয়ার কারণে তিনি মিশে গেছেন এই প্রকৃতির সাথে। তিনি এই বাংলার প্রতিটি বিষয়বস্তুকে তার কাছে সুন্দরভাবে ধরা পড়েছে। তিনি কখনোই এটাকে ভুলে দিতে চান না যে আমার হয়তো মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে আমি যেন এই বাংলাদেশকে, আমি যেন আমার মাতৃভূমিকে আমি যেন ভালোবাসি। আমি বিভিন্ন রূপে তিনি এই কারণে ফিরে আসতে চাইছেন। তিনি অনেক কবিতা বলেছেন, বাংলার রূপ আমি দেখে আছি, তার পৃথিবীর রূপ করতে চায় না। অন্ধকারে সে থাকে দিকে উঠে সমুদ্রের কাছে, সে থাকে ছাতার মতন বড় পাতা দিয়ে নিচে হয়ে আছে। এই যে বাংলার যে রূপ বৈচিত্র্য, সুন্দর সুন্দর বৃক্ষের কথা, সুন্দর পাখির কথা তিনি এখানে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠটি পড়ে তোমরা প্রকৃতির রূপ বৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে। তোমাদের মনে নিজের দেশের প্রতি মমত্ব জাগরণ ঘটাবে। যে রূপ বৈচিত্র্যের প্রতি তোমাদের আকর্ষণ হবে এবং নিজের মনের প্রতি, নিজের দেশের প্রতি যে মমত্ববোধ জাগবে, যেন নিজের দেশের প্রতি যেন ভালোবাসা জন্মে,
এটি কখনো ভুলে যাবে না। কবির এই আলোচনা, কবির এই উপস্থাপনায় এটাই আমরা শিখতে পারি যে যে দেশকে অত্যন্তভাবে খুব সুন্দরভাবে মনোরমভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। এই এই দেশকে কখনো ভোলা যাবে না। প্রতিটি জিনিস আমার সাথে, আমার ভক্ত মানুষের সাথে মিশে আছে। এই কবি সেই সুন্দরভাবে এই এটা উপস্থাপন করেছেন যে আবার আসিব ফিরে, কবিতাটি কবি রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া আছে। কবি এই কবিতায় দেখেছেন যে তিনি নিজের দেশের খুবকে ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃশ্যে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে, দেশের সঙ্গে তার বাদল শেষ হয়ে যাবে না। তিনি বাংলার নদী মাঠ, ক্ষেত, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খশিল বা শালিকের বেশে দেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাজ হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাসে সারাদিন কর্মীর গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে সাদাবাগের দল বিলের কোল ভেসে ধীরে ফিরে আসে, তাদের মাঝে কবিকে খুঁজে পাওয়া যাবে। এবার তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে আবার আসিব ফিরে, এই জীবনানন্দ দাশ এই আবার আসিব ফিরে এই শিরোনাম দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছেন যে আবার তিনি ফিরে আসতে চেয়েছেন। মৃত্যুর ভয়ে তার সঙ্গে এই দেশের বাদল শেষ হয়ে যাবে না। তিনি এই বাংলার নদী মাঠ, ক্ষেত, ফসলের ক্ষেতকে ভালোবেসে তিনি এই দেশে বারবার তিনি ফিরে আসবেন। তিনি ফিরে আসবেন ধনের কাক হয়ে, তিনি ফিরে আসবেন যদি মানুষ না হয়ে শঙ্খশিল শালিকের বেশে। তিনি দুপুর কিশোরীর ভঙ্গুর রহিবেন লাল পায়, সারাদিন কেটে যাবে কলকের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে আমি বাংলার নদী মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় ডিঙা হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সুন্দর বাতাসে। হয়তো শুনিবে এক লোক বেদা রাখিতেছে সূর্যের ডালে। হয়তো হয়ে যাত্রা সুন্দরের কাছে রোষার ঘোরা ধরে হয়তো কিছুরা চলাচলা করে। ডিঙালায় রকমের সাঁতরায় অন্ধকারে হাসিতেছে নিরে যে আমার আমার পাইবেন না ইয়াদের মাঝে। তাই কবি আবার আসিব ফিরে বারবার তিনি ফিরে আসতে চাইছেন। কেন ফিরে আসতে চাইছেন? দেশকে তিনি কত ভালোবাসেন। দেশকে না ভালোবাসে, যে যেখানে যেটাকে ভালোবাসে সেখানে সে বারবার ফিরে যেতে চায়। এই কারণে আমরা দেশের মানুষ, আমরা দেশে জন্মগ্রহণ করেছি, লালন পালন হয়েছি। এই আমাদের এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের প্রাণীকুলকে ভালোবাসতে হবে, দেশের বৃক্ষ তরুলতা নদ নদী পাহাড় পর্বত সবগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই কবি আক্ষেপ করে বারবার বলেছেন যে আমি বিভিন্ন দেশে এই দেশে ফিরে আসবো। তা কবি ফিরে আসতে চাইছে, তাহলে কি আমরা কি শিক্ষা গ্রহণ করবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদেরকেও এই দেশকে ভালোবাসতে হবে। আমরা এই মৃত্যু হয়ে গেলেও তিনি যেমন বারবার ফিরে আসতে চাইছেন, এটা হিন্দু ধর্মে তারা পুনর্জন্মে বিশ্বাস করে। যারা যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের অর্থাৎ আমাদের জীবদশায় আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতিটি জিনিসকে আমাদেরকে ভালোবাসতে হবে। তাই কি আমরা প্রকৃত একজন ভালো মানুষ হতে পারবো যদি আমরা প্রতিটি মানুষকে ভালোবাসি। প্রতিটি তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, আমরা প্রতিটি মানুষের বিপদে আপদে যদি আমরা তাদের কাছে চলে যাই, এটা একটা ভালোবাসার অংশ। আমরা যদি একটি ভিক্ষুককে ভালোবাসি, একটি ভিক্ষুককে সুন্দর করে লাগায় পরিচর্যা করি, এরাও দেশকে ভালোবাসা। দেশের প্রতিটি ধূলিকণাকে আমাদেরকে ভালোবাসতে হবে। খুবই যেমনভাবে বিভিন্নভাবে এই দেশকে ভালোবাসতে হয়েছে। তাই পরিশেষে বলি যে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আসলে ফিরে আমরা যেমন কোথাও কখনো বিদেশে গেলে আবার আমাদেরকে মনে আনসান করে দেয় আবার আমার দেশে কখন আমি ফিরে যাবো। যদি কোনো আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যায়, আবার কয়েকদিন থাকার পর আবার মনে করে যে আমার প্রিয় সেই বাড়িতে আমাদের আবার ফিরে যেতে হবে। কেন? যে আমি সেখানে জন্মগ্রহণ করেছেন, সেইটা আমার বাড়ি। আমরা বিভিন্ন কবি সাহিত্যের দেখেছি যে দেশকে কত ভালোবাসে। আমরা মাইকেল মধুসূদন দেখেছি যে
কত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে সে দেশকে তিনি ভালোবাসা সেই দেশের তিনি রাখার জন্য তিনি আত্মপ্রকাশ করেছেন। তা আমরা পরিশেষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হব যে আমরা প্রত্যেকটি মানুষ আমার দেশকে ভালোবাসবো, দেশের প্রতিটি বস্তুকে ভালোবাসবো, দেশের প্রতিটি মানুষকে ভালোবাসবো, দেশের প্রতিটি জিনিস, প্রতিটি বৃক্ষলতা গাছপালা এগুলোকে আমরা ভালোবাসবো। তাহলে আমাদের এই দেশকে ভালোবাসা হবে। তাহলে পরিশেষে যে এই শিক্ষার্থীরা বাংলা প্রকৃতির রূপ বৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করেন, তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধ জাগরণ ঘটাবে। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ।